হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেইন করব টার্মিনেটর টু দ্য জাজমেন্ট ডে নিয়ে। কিন্তু তার আগে আমাদের টার্মিনেটর 1 এর কনসেপ্টটা জানা খুবই জরুরি, নয়তো আমরা কিছুই বুঝতে পারবো না। কারণ টার্মিনেটর সিরিজের মোট 6টি মুভি রিলিজ হয়েছে। তার মধ্যে দ্য টার্মিনেটর এবং টার্মিনেটর টু জাজমেন্ট ডে মুভির স্টোরি লাইনটি টার্মিনেটর 6 ডার্ক ফেট মুভির স্টোরি লাইনের সাথে সম্পূর্ণভাবে যুক্ত। দ্য টার্মিনেটর মুভির মেইন কনসেপ্ট হচ্ছে টাইম ট্রাভেল। এই মুভির স্টোরি লাইন শুরু হয় 2029 সালের দিকে, যেখানে স্কাইনেট নামের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রোগ্রাম তাদের রোবটের সাহায্যে পুরো পৃথিবীতে তাদের রাজত্ব কায়েম করে ফেলেছে। তাদের প্ল্যান ছিল পৃথিবীর সকল মানুষদের মেরে তারা তাদের রাজত্ব স্থাপন করবে। এই হামলায় বেঁচে যাওয়া মানুষগুলো স্কাইনেটের সাথে যুদ্ধ শুরু করে, আর তাদের লিডার ছিল জন কর্নার। জন কর্নার এবং তার বাহিনী স্কাইনেটের চরম প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। আর এক পর্যায়ে জন কর্নার স্কাইনেট ইন্টেলিজেন্ট প্রোগ্রামকে যুদ্ধে প্রায় হারিয়ে দিচ্ছিল। তাই স্কাইনেট তার টেকনোলজি ইউজ করে একজন রোবটকে অতীতের সময় 1984 সালে পাঠিয়ে দেয়। স্কাইনেটের বেসিক প্ল্যান ছিল জন কর্নারের জন্মের আগে তার মা সারা কর্নারকে মেরে ফেলা, যেন জন কর্নার পরবর্তীতে স্কাইনেটের পথের কাঁটা হয়ে না দাঁড়ায়। এই রোবট হচ্ছে মডেল T-800, যাকে এই মুভিতে টার্মিনেটর বলা হয়েছে। টার্মিনেটর মানে মানুষদের ধ্বংস করার মেশিন। এদিকে ভবিষ্যতের লোকগুলো স্কাইনেটের প্ল্যানের বিষয়ে জানতে পারে, যার কারণে তারা সারা কর্নারকে বাঁচানোর জন্য কার্লিস নামের একজন লোককে অতীতের সময় পাঠিয়ে দেয়। কার্লিস হচ্ছে 2029-এর ভবিষ্যৎ থেকে আসা একজন সাধারণ মানুষ ছিল। টার্মিনেটর T-800 জানতো না সারা কর্নার দেখতে কেমন ছিল, তাই সে সকল সারা কর্নার নামের মহিলাদের খুঁজে খুঁজে মারতে শুরু করে। এমন করে কিছুদিন পরে T-800 রিয়েল সারা কর্নারকে খুঁজে পায়, কিন্তু তাকে মেরে ফেলার আগে কার্লিস সেখানে এসে সারা কর্নারকে নিয়ে পালিয়ে যায়। তারপর তাদের মধ্যে অনেক ফাইট শুরু হয়, কিন্তু কোনোরকম তারা তাদের জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু এক পর্যায়ে তারা পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ স্টেশনে একজন সাইকোলজিস্ট কার্লিসের টাইম ট্রাভেলের গল্প শুনে থেকে মানসিক রোগী হিসেবে ঘোষণা করে এবং তাদেরকে মানসিক রোগীর হসপিটালে পাঠিয়ে দেওয়ার কথা চিন্তা করে। তার কিছুক্ষণ পর সেখানে টার্মিনেটর T-800 চলে আসে এবং পুলিশ স্টেশনের ডিউটিরত সকল পুলিশ অফিসারকে মেরে কার্লিস এবং সারা কর্নারকে খুঁজতে থাকে। তারা সেখান থেকে পালিয়ে একটা হোটেলে আশ্রয় নেয়, কিন্তু টার্মিনেটরের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া মোটেও সম্ভব ছিল না। T-800 আবার তাদেরকে খুঁজে বের করে। কার্লিস টার্মিনেটরকে মারার জন্য অনেকবার ব্যর্থ চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে টার্মিনেটরের হাতে মারা যায়। তারপর সারা কর্নার ছলে বলে কৌশলে টার্মিনেটরকে তার জালে ফাঁসি হাইড্রোলিক প্রেসে চাপা দিয়ে মেরে ফেলে, যার কারণে টার্মিনেটরে ধ্বংস হয়ে গেলেও তার হাত অক্ষত অবস্থায় থেকে যায়। আর এই হাত টার্মিনেটর 2 মুভির টাইমলাইনের গল্পে দেখানো হয়েছে। তাই আপনারা এই মুভির সিনটা মনে রেখে টার্মিনেটর 2 কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের বুঝতে একটুকু অসুবিধা হবে না। তার কিছু মাস পর সারা কর্নারকে দেখানো হয় সে এখন প্রেগনেন্ট। কিছুদিনের পর সে তার ছেলে জন কর্নারকে জন্ম দেবে। আর এই স্টোরির সাথে টার্মিনেটর 1 এর ডি এন্ড হয়ে যায়। এখন আসি টার্মিনেটর 2 জাজমেন্ট ডে নিয়ে। মুভির শুরুতে আমাদের 2029 সালে যুদ্ধবিধ্বস্ত লস অ্যাঞ্জেলিস শহরকে দেখানো হয়, যেখানে আমরা দেখি মনুষ্যজাতি এবং স্কাইনেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবটদের সাথে যুদ্ধ চলমান রয়েছে। তখন আমরা মুভির ব্যাকগ্রাউন্ডে সারা কর্নারের কণ্ঠ শুনতে পাই। সে তার ন্যারেশনে বলছিল, এখন আমি 29 আগস্ট 2029 সালের সময়ধারার মধ্যে বেঁচে আছি, কিন্তু 32 বছর আগে 29 আগস্ট 1997 সালের এই দিনে পারমাণবিক বিস্ফোরণের কারণে 30 কোটি মানুষ মারা গিয়েছিল। আর যারা এই হামলায় বেঁচে গিয়েছিল তারা এর নাম রেখেছিল কিয়ামতের দিন, মানে জাজমেন্ট ডে। কিন্তু তারা বেঁচে ছিল এক ভয়ঙ্কর সময়ের জন্য, নতুন করে যুদ্ধে লড়াই করার জন্য। আর এই যুদ্ধ ছিল মেশিনের বিরুদ্ধে। আর এই মেশিনের নিয়ন্ত্রণকারী সংস্থা স্কাইনেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টিম 1984 সালে একজন টার্মিনেটরকে অতীতের সময়ে পাঠিয়েছিল আমাকে মেরে ফেলার জন্য, কারণ আমি ভবিষ্যতের ভয়ঙ্কর সময়ের বিষয়ে সবকিছু জানতাম। কিন্তু তারা এই মিশনে আমাকে মারতে ব্যর্থ ছিল। তাই 13 বছর পর আবার স্কাইনেট আর্টিফিশিয়াল টিম তার একজন টার্মিনেটরকে 1997 সালে পাঠিয়েছিল। তার মিশন ছিল আমার ছেলে জন কর্নারকে মেরে ফেলা, কিন্তু তাকে বাঁচানোর জন্য ভবিষ্যতের জন কর্নার নিজেই টার্মিনেটর T-800-কে পাঠিয়েছিল অতীতের 1997 সালে। এখন প্রশ্ন হচ্ছে, আমার ছেলের কাছে কি আগে পৌঁছাবে, রক্ষক নাকি শত্রু? আর এই কাহিনী 32 বছর পর 2029 সালের এই দিনে আমি আপনাদের শোনাতে চলেছি। এরই সাথে সারা কর্নারের ন্যারেশন শেষ হয়ে যায়। এদিকে প্রেজেন্ট টাইম 1997 সালে আমরা জন কর্নারকে দেখতে পাই। তার বয়স এখন সদ্য 13 বছর মাত্র। সে লোকদের এটিএম কার্ড হ্যাক করে সেখান থেকে টাকা চুরি করত। তখন আমরা বুঝতে পারি জন কর্নার তার মা সারা কর্নারের সাথে না থেকে অন্য ফ্যামিলির লোকদের সাথে থাকতো, কারণ সারা কর্নার মানসিক রোগীর হসপিটালে ভর্তি ছিল, যার কারণে ওই ফ্যামিলি জন কর্নারকে তাদের বাচ্চা হিসেবে অ্যাডপ্ট করে নিয়েছিল।
অন্যদিকে আমরা সারা কর্নারকে একটা মানসিক হসপিটালে দেখতে পাই, কারণ সে কিছু বছর আগে একটা স্কাইনেট নামের কোম্পানিকে বম দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছিল। এই ইনসিডেন্টের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তাদের কাইল রিচ, টার্মিনেটর এবং জন কর্নারের স্টোরি শোনাতো, যার কারণে সেখানকার সাইকোলজিস্ট মনে করে সারা কর্নার মানসিকভাবে বাধাগ্রস্ত, তাই তাকে মেন্টালি ট্রিটমেন্টের জন্য মানসিক রোগীর হসপিটালে অ্যাডমিট করা হয়। এদিকে 2029 থেকে দুজন টার্মিনেটর 1997 সালের টাইমলাইনে চলে এসেছে, যার মধ্যে টার্মিনেটর T-1000 চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাট্রিক এবং টার্মিনেটর T-800 মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় আর্নল্ড ভাই ওরফে আঙ্কেল বব। মুভি দৃশ্যপট পরিবর্তনে আমরা দেখতে পাই ফিউচার থেকে আসা দুজন টার্মিনেটর জন কর্নারকে ট্রেক করে শপিং মলের ভিতরে চলে এসেছে। এখানে আমরা T-1000 এবং T-800 মধ্যে একটা ফাইট দেখতে পাই। তখন আমরা বুঝতে পারি T-1000 এবার জন কর্নারকে মারতে এসেছে এবং T-800 তাকে বাঁচাতে, কারণ ফিউচারের জন কর্নার পাস্টের জন কর্নারকে বাঁচাতে T-800কে রিপ্রোগ্রাম করে পাস্টে পাঠিয়েছে। এই ফাইটে T-800 জন কর্নারকে প্রাণে বাঁচিয়ে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। T-800 জন কর্নারকে জানায় স্কাইনেট টিম ফিউচার থেকে T-1000কে তাকে মারার জন্য পাঠিয়েছে। সে বিভিন্ন লিকুইড ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, সে তার মডেলের চাইতে অ্যাডভান্স এবং অনেক শক্তিশালী। T-1000 যে কোনো কিছুর রূপ ধারণ করতে পারে। জন কর্নার কোনোদিন তার মায়ের বলা টার্মিনেটর এবং টাইম ট্রাভেল স্টোরি কথা বিশ্বাস করেনি, কিন্তু আজকে সে নিজের চোখে দেখে তার মায়ের কথা বিশ্বাস করতে বাধ্য হয়। তাই জন চাচ্ছিল সে তার মাকে মানসিক হসপিটাল থেকে নিয়ে আসতে, কিন্তু T-800 তাকে এসব করতে বারণ করে দেয়। সে তাকে বলে T-1000 তোমার মায়ের রূপ ধারণ করে তোমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করবে। জন তার কাছে জানতে চায় কি করে সে যে কোনো লোকের রূপ ধারণ করতে পারে। T-800 তাকে জানায় যে কোনো কিছুর রূপ ধারণ করার আগে সে তাকে মেরে ফেলে। এসব কথা শুনে জন আরও দুশ্চিন্তায় পড়ে যায়, তাই সে তার মা সারা কর্নারকে বাঁচানোর জন্য T-800 সাথে রওনা হয়। অন্যদিকে আমরা দেখি সারা কর্নারকে, সে মানসিক হসপিটাল থেকে পালানোর কথা চিন্তা করছিল। পালানোর সময় সে টার্মিনেটর T-800কে তার সামনে দেখতে পায়। তাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ টার্মিনেটর 1 মুভিতে T-800 তাকে মারতে এসেছিল। কিন্তু জন তার মাকে বোঝায় T-800 তাদের প্রোটেক্ট করার জন্য এসেছে। তার কিছুক্ষণ পরই সেখানে T-1000 চলে আসে, মানে যে জন কর্নারকে মারার জন্য ফিউচার থেকে এসেছিল। T-800 তো তার সাথে ফাইট করে জিততে পারবে না, কারণ সে তার চাইতে অনেক অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি, যার কারণে তারা সেখান থেকে পালিয়ে একটা গাড়ির মধ্যে উঠে পড়ে। কিন্তু ততক্ষণে সেখানে T-1000 চলে আসে এবং তাদের গাড়ির উপর হামলা করে, যার কারণে T-800 তার কাছে থাকা গান দিয়ে 1000কে শ্যুট করে নিচে ফেলা দেয় এবং গাড়ি নিয়ে তারা নিরাপদ জায়গায় চলে যায়। এদিকে আমরা দেখি জন কর্নারকে বাঁচাতে গিয়ে T-800 শরীরে অনেকগুলো গুলি বিদ্ধ হয়, যার কারণে সারা তার শরীর থেকে গুলিগুলো বের করতে থাকে। ঠিক সেই সময় জন কর্নার T-800কে জিজ্ঞেস করে যে তারা কত বছর জীবিত থাকতে পারে। তার কথার জবাবে T-800 জানায় তাদের শরীরের ব্যাটারি মেয়াদ 120 বছর ধরে চলতে পারে। জন তাকে আরও জিজ্ঞেস করে তুমি কি মানুষদের মতো সব কিছু করতে পারো? T-800 তাকে বলে আমরা মানুষদের যত কাছে থাকতে পারবো তাদের কাছ থেকে আরও অনেক কিছু শিখতে পারবো। T-800 তাকে আরও বলে আমাদের মাথার ভিতরে একটা মাইক্রোচিপ লাগানো আছে, তার জন্য আমরা হিউম্যানদের মতো রিয়্যাক্ট করতে পারি। যখনই সারা তার মাথার ভিতরে থাকা চিপ বের করে T-800 সকল প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, মানে সে স্ট্যাচু হয়ে যায়। এই সুযোগে সারা ওই চিপ ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু জন তাকে এসব করতে বাধা দেয়। জন তার মা সারা কর্নারকে বলে T-800 আমার মিত্র, সে আমার বডিগার্ড, সে আমাদের প্রোটেক্ট করার জন্য এসেছে, তাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। আর আমাদের কাছে একটাই পথ খোলা আছে, যার দ্বারা আমরা লোকদের বোঝাতে পারবো সে ভবিষ্যৎ থেকে এসেছে। যার কারণে সারা ওই মাইক্রোচিপ আবার T-800 মাথায় বসিয়ে দেয়। মুভির দৃশ্যপট পরিবর্তনে আমরা তাদের তিনজনকে একটা গাড়িতে রওনা হতে দেখি। সেখানে সারা T-800কে জিজ্ঞেস করে স্কাইনেট কম্পিউটার কে বানিয়েছে। T-800 তাকে বলে এই কম্পিউটার ডাইসন তৈরি করবে, তার সব জায়গায় সব মেশিনে এই প্রোগ্রাম ইনস্টল করা হবে। যখন এই স্কাইনেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম তার পাওয়ার সম্বন্ধে অবগত হবে, তখন সে সর্বপ্রথম রাশিয়াতে তার প্রথম নিউক্লিয়ার আক্রমণ করবে, কারণ রাশিয়ার পাল্টা আক্রমণে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই নিউক্লিয়ার যুদ্ধে 30 কোটি মানুষ প্রাণ হারাবে, আর যারা এই হামলায় বেঁচে যাবে তারা মেশিনের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর তারা এই যুদ্ধকে কিয়ামতের যুদ্ধ বলে আখ্যায়িত করবে। তারপর তারা সারার একজন বন্ধুর কাছে চলে আসে। তাদের প্ল্যান ছিল তারা এই শহর ছেড়ে মেক্সিকোতে চলে যাবে, কিন্তু এখানে সারা ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পায়, যেখানে পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে, চারিদিকে শুধু আগুন ধাও ধাও করে জ্বলছে, যার কারণে তার ঘুম ভেঙে যায়।
তারপর সে চিন্তা করে সে সর্বপ্রথম ডাইসনের কাছে যাবে, যে কিনা স্কাইনেট প্রোগ্রাম বানানোর জন্য কাজ করছিল। সে যদি ডাইসনকে মেরে ফেলে তাহলে স্কাইনেট প্রোগ্রাম বানানো বন্ধ হয়ে যাবে। ডাইসন যখন তার কাজ করছিল তখন সারা দূর থেকে স্নাইপার দিয়ে তার উপর হামলা করে, কিন্তু ডাইসনের ভাগ্যবশত বেঁচে যায়। আর তখনই সেখানে T-800 এবং জন চলে আসে। তারপর তারা স্কাইনেটের ফিউচার প্ল্যানের ব্যাপারে সবকিছু ডাইসনকে খুলে বলে। প্রথমে ডাইসন বিশ্বাস না করলেও শেষ পর্যন্ত T-800 এর হাত কেটে দেখানোর জন্য তার বিশ্বাস করতে বাধ্য হয়, কারণ তার ল্যাবেও তার মতো একটা হাত ছিল, যেটা আমি আপনাদের মুভি শুরুতে বলেছিলাম। তারপর ডাইসন সিদ্ধান্ত নেয় সে তার সব রিসার্চ ডিস্ট্রয় করে দেবে, যেন কেউ ভবিষ্যতে স্কাইনেট কম্পিউটার বানাতে না পারে। তাই সে তাদেরকে নিয়ে সাইবারডাইন কোম্পানিতে চলে যায়, যেখানে গিয়ে তার কাছে থাকা চিপ, টার্মিনেটরের হাত এবং বিশেষ ডকুমেন্ট তারা আগুনে জ্বালিয়ে দেয়। তার কিছুক্ষণ পর সেখানে T-1000 চলে আসে এবং সে একটা পেট্রোলিয়াম ভর্তি গাড়ি নিয়ে তাদের পিছু নেয়। T-1000 যে গাড়ি চালাচ্ছিল সেটা নাইট্রোজেন সরবরাহ করা গাড়ি ছিল, কিন্তু পাল্টা হামলার এক পর্যায়ে নাইট্রোজেন ভর্তি গাড়ি উল্টে যায়, যার কারণে সকল নাইট্রোজেন T-1000 এর উপর পড়ে যায়। আর T-1000 যেহেতু লিকুইড ম্যাটেরিয়াল দ্বারা তৈরি ছিল, যার কারণে সে ফ্রিজ হয়ে যায়। আর এই সুযোগে T-800 তার হাতে থাকা গান দিয়ে তাকে শুট করলে সে কাচের পাত্রের মতো টুকরো টুকরো হয়ে যায়। তাদের মনে হচ্ছিল সে মারা গেছে, কিন্তু সে এখনো মরেনি। আস্তে আস্তে তার বডি পার্টগুলো আবার জোড়া লাগতে শুরু করে। তারপর তারা দৌড়াতে দৌড়াতে একটা ফ্যাক্টরির ভিতরে চলে আসে, যেখানে ধাতব জিনিসপত্র তৈরি করা হতো। আর এই জায়গা অনেক উত্তপ্ত ছিল। T-800 সারা কর্নার এবং জন কর্নারকে পাঠিয়ে দিয়ে T-1000 এর সাথে ফাইট করতে থাকে, কিন্তু T-1000 মেশিনের ভিতরে T-800 এর হাত ফাঁসিয়ে দিয়ে জন কর্নারকে খুঁজতে চলে যায়। তখন আমরা দেখি সারা কর্নার জন কর্নারকে একটা মেশিনের সাহায্যে নিচে নামিয়ে দেয়, যেন সে এখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু T-1000 সারার রূপ ধারণ করে জনকে ডাকতে থাকে। তার ডাক শুনে যখন জন তার সামনে চলে আসে, তখন পিছন থেকে আসল সারা কর্নার এসে জনকে তার কাছে যেতে বারণ করে এবং তার হাতে থাকা শটগান দিয়ে কন্টিনিউ ফায়ার করতে থাকে। কিন্তু এক পর্যায়ে সারার বন্দুকের বুলেট শেষ হয়ে যায়। তখন T-1000 সারাকে মারার জন্য এগোতে থাকলে T-800 আবার তার হাতে থাকা বন্দুক দিয়ে হামলা করে, যার কারণে T-1000 উত্তপ্ত মেটালে পড়ে যায়, যার কারণে T-1000 মারা যায়। সাথে সাথে ডাইসনের কাছে থাকা টার্মিনেটরের হাত এবং চিপও আগুনে ফেলে দেয়। কিন্তু এখনও তার কাছে একটা মাইক্রোচিপ ছিল, যার কারণে T-800 এর মৃত্যু অনিবার্য ছিল। তাই সেও নিজেকে বিসর্জন করে পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য।